এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্লিজ ভাইয়া, একদিন গেলে কি এমন ক্ষতি হবে? সব সময় তো এভাবে বলি না, আসো না প্লিজ। একপাশে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে প্রিয়ন্তী। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে দোয়া পড়তে পড়তে মুখ শুকিয়ে গেছে মেয়েটার। বিরতিহীন পড়েই যাচ্ছে। আল্লাহ, লোকটা যেন ঠাস করে না করে দেয় মুখের উপর। তবে না, এই লোক শুধু ওর বেলায় মুখের উপর রিফিউজ করার ক্ষমতা রাখলেও বাকি সবার বেলায় ঠাসা। তাই তো ওর ভাই ভাবি বলা সবে কি সুন্দর করে জানিয়ে দিল। ওকে ফাইন, এত করে যেহেতু বলছো যাওয়াই যায়। তুমি সত্যি যাবে না ভাইয়া? উত্তেজনায় হাড়বড় করে বলে উঠল মিতালি। তবে মিতালিকে যতটা খুশি দেখালো তার উল্টোটাই দেখালো প্রিয়ন্তীকে। মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল ঠাই। মনে মনে বিড়বিড় করে উঠল, গায়ে হলুদের আনন্দটুকুও শেষ, সব যাবে এখন জলে, বেটা খবিস। এর মধ্যেই তাসধীর উঠে সোজা দরজার দিকে এগোতে নিলে পেছন থেকে কপাল কুঁচকে ডাকলো মিতালি। এ ভাইয়া, তুমি কি এভাবে যাবে নাকি? তাসধীর থামলো, ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো। তো মিতালি 2 হাত কোমরে দিয়ে তাকালো ভাইয়ের দিকে, বলল, ভাইয়া প্লিজ, আমরা গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি, কোনো নেভি অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করতে না। পাভেল পাশ থেকে হেসে উঠল শব্দ করে। কথাটার ইঙ্গিতটা বুঝতে কারোরই বাকি রইল না। তাসধীর মিতালির দিকে তাকিয়ে তারপর নিজের পরনের পোশাকের দিকে চোখ বোলালো। অতঃপর বিরক্তির নিঃশ্বাস ফেলে প্রিয়ন্তীর আগাগোড়া একবার পরখ করে নিয়ে সিঁড়ি দিয়ে পা বাড়াতে বাড়াতে নিচু স্বরে বিড়বিড় করে উঠল, এখন আবার ড্রেসও চেঞ্জ করতে হবে? এই মেয়েটার জন্য আরও কত কি করতে হবে কে জানে। শেষমেশ কিনা বিনা নিমন্ত্রণে হলুদেও যেতে হচ্ছে। ছ্যাঃ, সেই মনীয় লেফটেন্যান্ট কমান্ডার তাজদির সিদ্দিক আজান। তাসধীর যেতে ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করলো মিতালি। যাক, সে তার প্ল্যানে সাকসেস। এটাই তো চেয়েছিল সে, তার ভাই আর প্রিয়ন্তীর কাছাকাছি থাকার ব্যবস্থা করা। এই দুজনের ফিলিংসের ব্যাপারে শিওর হলে খুব শীঘ্রই সে পাভেলকেও জানাবে। অপেক্ষা করবে না তার ভাইয়ের মতবাদের। নিজস্ব চকচকে কালো মার্সিডিজের ড্রাইভিংয়ের স্টিয়ারিং চেপে বসে আছে তাসধীর। তখনই একে একে বেরিয়ে এলো মিতালি, পাভেল আর প্রিয়ন্তী। মিতালিকে পেছনের সিটে উঠে বসলে ভাবির পেছন পেছন প্রিয়ন্তী উঠতে গেলে বাইরে থেকে ডাকে তখন পাভেল। এই প্রিয়, তুই না পিছনে বসতে হেজিটেট ফিল করিস, সামনে এসে বস। প্রিয়ন্তী 1 সেকেন্ড থামলো, বলল অস্বস্তি চেপে, তুমি বসো ভাইয়া, আমি ভাবির সাথেই ঠিক আছি। বলতে বলতে এই পেছনের সিটে মিতালির পাশে বসলো প্রিয়ন্তী। পাভেল কাঁধ উঠে সামনের দরজা খুলে গিয়ে তাসধীরের পাশে বসলো। গাড়ির দরজা বন্ধ হতেই ভেতরে একটা থমথমে নীরবতা নেমে এলো। এরপর সেকেন্ড খানিকের ব্যবধানেই ইঞ্জিন স্টার্ট করলো তাসধীর। মিতালি আর পাভেল টুকটাক এটা সেটা নিয়ে কথা বলছে। ভাই ভাবির সঙ্গে তাল মিলিয়ে হ্যাঁ হুম বলে যাচ্ছে প্রিয়ন্তী মাঝে মাঝে। এর মাঝে হঠাৎ প্রিয়ন্তীর চোখ পড়ে রিয়ার ভিউ মিররে। অমনি চোখাচোখি হয় একজোড়া তৃষ্ণার্থ অতুল পুরুষালী নেত্র পল্লবের সহিত। ঝটকায় চোখ সরিয়ে নেয় প্রিয়ন্তী। পরক্ষণে আবার কি মনে করে যেন তাকাই। লোকটা তখনও নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে। কৃষ্ণ কালো রঙা চোখের মনে দুটো জলজল করছে যেন। তবে প্রিয়ন্তী এতক্ষণে লক্ষ্য করলো লোকটার পোশাকের ভিন্নতা। গায়ে হালকা বাসন্তী রঙা একখানা পাঞ্জাবি জড়িয়েছে বেটায়। পাঞ্জাবির কলারটা পুরুষালী গলাটা ঝেঁকে বসে আছে। উজ্জ্বল ফর্সা বর্ণে মানিয়ে গেছে দারুণভাবে। হাতে দুটো ফুল করে টেনেছে অনেকটা। নিজের মনকে নিজে ধিক্কার জানালো প্রিয়ন্তী। তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিয়ে চাইলো জানালায়। তবে অস্বস্তিটা কমলো না বাড়লো। কিছু একটা ঠিক নেই। ওর ভেতরে এখনো আগের ন্যায় অনুভূতির সৃষ্টি হচ্ছে। হতে দিবে না, দেয়া যাবেই না, সে ভেবেই নিজেকে শক্ত করলো। তাকাবেই না প্রয়োজনে। একটা বড় সড়ো কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়িটা থামালো। চারপাশে আলো ঝলমল করছে। গেটের বাইরে থেকেই বোঝা যাচ্ছে ভেতরে জমজমাট আয়োজন। পাভেল সামনে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, এখানেই রাখেন। গাড়ি থামতে প্রথমে দরজা খুলে নামলো মিতালি, তারপরে প্রিয়ন্তী। দুজনেই শাড়ির সামনে নামতেই পাভেলও নেমে এসে বলল, চলো ভেতরে যাই। তোমরা যাও, আমি গাড়ি পার্কিং করে আসছি। আচ্ছা ভাইয়া। বলি পাভেল মিতালি আর প্রিয়ন্তীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। গাড়িটা পার্কিংয়ে রেখে নেমে দাঁড়ালো তাসধীর।
চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল স্বভাব সিদ্ধ অভ্যাসে। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে গেটের দিকে এগোতে নিলে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। থেমে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে চোখ পড়তে কপাল কুঁচকে যায় সামান্য। ইম্পর্ট্যান্ট কল। তৎক্ষণাৎ কল রিসিভ করে কানে চেপে ধরে বলল, ইয়েস। গম্ভীর স্বরে কথা বলতে বলতে ভেতরের দিকে পা বাড়াতে নিয়েও অপর প্রান্তের ব্যক্তির কথায় থেমে দাঁড়ালো তাসথির। উল্টো ঘুরে পা বাড়ালো বাড়ির দিকে। অমনি আকস্মিক অসাবধানতায় কারোর সঙ্গে ধাক্কা লাগলে নিজে থেকেই ফোন কানে রেখে হাত তুলে ইশারায় সরি জানিয়ে এক পাশ দিয়ে সরে গেল সে। মাথা ঘুরে তাকানোরও প্রয়োজন বোধ করল না। কয়েক কদম দূরে গিয়ে দাঁড়িয়ে আবারও মন দিল কথোপকথনে। কিন্তু যার সঙ্গে ধাক্কাটা লাগলো আচানকই থেমে গেল সে আগন্তুক। কিছু একটা ভেবে সন্দেহের বশে ঘাড় উল্টে তাকালো সে আগন্তুক। চোখ শুরু হলো সামান্য। লম্বা বলিষ্ঠ গড়নের একজন মানুষ। গায়ে পরা গাঢ় রঙের কাপড় সেটটা নিখুঁতভাবে ফিট করে গেছে পেটানো শরীরটায়। কয়েক সেকেন্ড তাকিয়ে পর্যবেক্ষণ করে গেল তাসথিরের গতিবিধি। অনুভূতিহীন শূন্য চোখটায় ফুটে উঠল একটা অদ্ভুত শীতলতা মিশ্রিত হাসি। আগন্তুকটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। এরপর অস্ফুট শব্দে কিছু একটা বাক্য ছুঁড়ে ঢুকে পড়ল সেন্টারে। কমিউনিটি সেন্টারের ভেতরের পরিবেশ আপাতত মানুষের জমজমাট। পাভেল, মিতালি আর প্রিয়ন্তী এক পাশে দাঁড়িয়ে ছিল। মিতালি পরিচিতদের সঙ্গে কথা বলছে। পাভেল মাঝে মধ্যে কারো দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। মাঝে মাঝে ওর সঙ্গে পরিচয় করে দিচ্ছে সহধর্মিণী বোনকে। পরিচিতদের একজনের সঙ্গে কথা বলার মাঝেই পাভেলের ফোনটা বেজে উঠলে সাইডে এসে দাঁড়ায় পাভেল। স্ক্রিনে চোখ পড়তে মুহূর্তের মধ্যে বদলে গেল চেহারার স্বাভাবিক রং। ভ্রু সামান্য কুচকে ফুটে উঠল এক ধরনের উত্তেজনা। সাথে অদ্ভুত একটা নার্ভাস ভাবও লক্ষ্য করা গেল। বেশ ব্যস্ত হাতে অস্থির হয়ে ফোনটা রিসিভ করলো সে। প্রথমেই জানালো অত্যন্ত নরম গলায়, হ্যালো ভাইয়া। জি জি, আপনি কোথায়? ওপাশের কথা শুনে প্রায় তাড়াহুড়ো করেই বলে উঠল আবার, ও আচ্ছা, আমি এখানেই আছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি। ফোনটা কেটে ফেলার পরও কিছু সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল সে। আর নিজের উত্তেজনাটা সামলাচ্ছে। মিতালি এসে দাঁড়িয়েছে পাশে। সে খবরটুকু নেই। মিতালি ভ্রু তুলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চলো, তোমাদের একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে হবে। বলে সামনে হাঁটা দিল। যেতে যেতে প্রিয়ন্তীকেও ডেকে নিল সঙ্গে। হল ঘরের একটু ভেতরের দিকে। ভিড় থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল কেউ একজন। গাঢ় রঙের কাবলে সেটে মোড়া লম্বা বলিষ্ঠ করণের দেখানা নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে সে আগন্তুককে দেখতেই লম্বা করে সালাম ঠুকলো পাভেল। কাছে গিয়ে দাঁড়াতেই মুখে উচ্ছ্বাস নিয়ে ডেকে উঠল, ভাই। লোকটা ফোনে ব্যস্ত ছিল। পাভেলের কণ্ঠস্বরে উল্টো ঘুরে তাকালো। ঠোঁটের কোণ ঘেঁষে রক্ত সূক্ষ্ম পরিহিত হাসি লক্ষ্য করা গেল ন্যানো সেকেন্ডের জন্যই। পাভেল মিতালির দিকে তাকিয়ে বলল, ও মিতালি, আমার ওয়াইফ মিতু। উনি হচ্ছেন অভিরাজ ভাই, আর যে কোম্পানির ওনার। মিতালির স্বাভাবিক ভদ্রতায় এগিয়ে এলো। হেসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি। উনি তো আপনার কথা বলতে বলতে ফেনা তুলে ফেলেছেন। যাক, আজকে সামনাসামনি অবশেষে দেখলাম। আমাদের বিয়েতে এলেন না কেন? আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট কাজে আউটসাইড ছিলাম তখন। খুব ইচ্ছা ছিল তোমাদের বিয়ে অ্যাটেন্ড করার। প্রিয়ন্তী তখন সম্পূর্ণ অন্য এক দুনিয়ায় টলমল করছে। অদ্ভুত প্রচণ্ড বিহ্বলতায় তাকিয়েছিল লোকটার দিকে। লোকটার চোখ দুটো কেমন অদ্ভুত আর পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছেও। মনে পড়েছে, এই অলিভ গ্রিন রঙের মণিবিশিষ্ট চোখ দুটো তো সেদিন রাস্তায় দেখেছিল। এই রে, এর কপালই তো জুতা মেরেছিল সে। মুহূর্তে শুকে গেল বেচারের মুখখানা। কেন কেন ওর সঙ্গে প্রতিবার কেন এমনটা হয়? লোকটা যদি ওকে চিনে ফেলে তো? গলা শুকিয়ে কাঠ হলো প্রিয়ন্তীর। অভিরাজের নাম সে অনেকবার শুনেছে পাভেলের মুখে। ওর ভাইয়ের আজকের অবস্থানে আসার পেছনে এই মানুষটার বড় অবদান আছে। নামি দামি প্রভাবশালী একজন মানুষ, পেশায় মস্ত বড় বিজনেসম্যান। বাংলাদেশ ছাড়িয়ে পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশে এরুকের বিজনেস আছে। এত বড় একজন ব্যক্তিত্ববান মানুষকে কিনা ও আর ভাবতে পারল না। বেচারি মনে মনে দোয়া দূরত পড়া শুরু করে দিয়েছে।
হাত কষলে যাচ্ছে অস্থিরতায়। শেষ, শেষ, সব শেষ। এই প্রিয়, পাভেলের ডাকে হঠাৎ চমকে উঠে বাস্তবে ফিরল প্রিয়ন্তী। তড়ি ঘড়ি করে চোখ নামিয়ে ছোট করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। অভিরাজ এবার মিতালির থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ওর দিকে। সে একই স্থির দৃষ্টি। কয়েক সেকেন্ড চুপচাপ দেখলো ওকে, তারপর খুব স্বাভাবিক গলায় উত্তর জানালো সালামের। পাভেলের সঙ্গে দুই একটা প্রসঙ্গ এগুলো এরপর প্রিয়ন্তীর দিক থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় ভাইয়ের সঙ্গে কথোপকথনে লিপ্ত হওয়ায় মনে মনে স্বস্তির শ্বাস ফেলল প্রিয়ন্তী। ব্যাটা বোধ হয় ওকে চিনতে পারেনি। চিনলে নিশ্চয়ই এতটা স্বাভাবিক থাকতে পারতো না। ব্লো শাড়িটায় তোমায় কিন্তু ব্লো বেবির মতো লাগছে। পাভেলের সঙ্গে কথা বলার মাঝে আচানক এহেন সম্বোধনে খানিকটা বেশি ভরকালো, জমে গেল শরীর। ব্লুবেরি! মুহূর্তেই তরবর করে একে একে ঝলসে উঠল মেসেজের স্মৃতিগুলো। শ্বাসটাও আটকে গেল এহেন সম্বোধনে। নির্বাক হয়ে কিছুক্ষণ ভেবে সামলালো নিজেকে। ধমকালো পরক্ষণেই। ওনার মতো এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ নিশ্চয়ই এরকম লেম কর্মকাণ্ড করবে না। সময় কোথায় করার। তাজদির ভাই। পাভেলের ডাকে ঘুর কাটল প্রিয়ন্তীর। পরিচিত নামটা কানে যেতেই নড়ে চড়ে দাঁড়ালো মেয়েটা। পাভেল দূরে তাকিয়ে জেগে উঠল তখন। এই যে এখানে। দূরে দাঁড়িয়ে ছিল তাজধীর। ডাকে সাড়া দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো সে। এসে দাঁড়াতেই পাভেল হেসে বলল, ভাই, ইনি হচ্ছেন তাজদির ভাই, মিতালির বড় ভাই। অভিরাজের দৃষ্টি এবার সরাসরি গিয়ে স্থির হলো তাজধীরের উপর। হাব ভাব এমন যেন সে আগে থেকে চেনে তাকে। এক মুহূর্ত দেরি না করে অভিরাজ হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। তাজধীরও হাত বাড়ালো। নিজে থেকে কিছু বলার আগেই অভিরাজ তাকে থামিয়ে দিয়ে শান্ত স্থির গলায় বলল, আই নো ইউ। একটু থেমে খুব স্পষ্ট করে উচ্চারণ করলো, নাইস টু মিট ইউ। লেফটেন্যান্ট কমান্ডার তাজদির সিদ্দিক আজান। খানিকটা অবাকই হলো তাজধীর। মুঠো কুচকে গেল সামান্য, তবু করমর্দনটা শেষ করে শান্ত গলায় বলল, আপনি আমায় চিনেন? আপনার মতো এমন স্পেশাল ব্যক্তিত্বে কে না চিনবে বলুন? পার্সোনাল আর অনলি ফ্যামিলিয়ার উইথ মাই নেম। দুটোই বলা যায়। পেশায় বিজনেসম্যান আমরা। ইম্পর্টেন্ট এক্সপোর্ট নিয়ে কাজ আমাদের। দেশের বাইরে থেকে অনেক কিছু আনতে হয়, আবার পাঠাতে হয়। শিপমেন্ট, কার্গো সব কিছুই তো সমুদ্রপথে আসে। অতঃপর চোখ সরু করে তাকালো তাজধীরের দিকে। আর সেই সমুদ্রপথ, সেই নিরাপত্তা, সেগুলো কার অধীনে থাকে সেটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বলার দরকার নেই। সমুদ্রের প্রাণ যোদ্ধাকে চিনব না তো কি হয়? তাই বলছিলাম, আপনাকে না চেনার প্রশ্নই আসে না। However, I am also aware of another side of your identity. শেষের কথাটা খানিকটা বিড়বিড় করে বললেও শুনতে কষ্ট হলো না তাজধীরের। কথাটা শুনতেই অতিমাত্রায় ভ্রু প্রসারিত হয়ে উঠল তার। বলল, মানে? পেছন থেকে একজন তাড়াহুড়ো করে এসে ডাকলো তখন। স্যার, একটু ইম্পোর্টেন্ট ইস্যু হয়েছে, আপনাকে একটু বাইরে আসতে হবে। ইটস আর্জেন্ট। অভিরাজ এক সেকেন্ড চোখ বন্ধ করে পরিস্থিতিটা হিসাব করলো। চোয়াল দুটো শক্ত হতে হতেও সামলালো নিজেকে। তারপর সবার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, এক্সকিউজ মি, পাভেলের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, লেটস টক লেটার। বলেই চলে গেল। তাজধীর তখনও ঠান্ডা দৃষ্টিতে চেয়ে রইল অভিরাজের যাওয়ার পানে। কি? ওই হ্যান্ডসাম লোকটা তোর ভাইয়ের ফ্রেন্ড? মেয়েটার আকস্মিক চিৎকারে কানের পর্দা ফেটে পড়ার জোগাড় প্রিয়ন্তীর। বিরক্ত হয়ে ফোনটা কানের কাছ থেকে একটু সরিয়ে নিয়ে ধমকে উঠল তখন। শ্রেয়ার বাচ্চা, আমি তোকে কি বলছি আর তুই কি রিয়াক্ট করছিস? একটু তো সিরিয়াস হ ভাই। আরে বেডি, চুপ থাক। আগে আমাকে একটা জিনিস বুঝা, এই আজব জিনিসগুলো ঘুরে ফিরে তোর দিকেই কেন টার্নিং পয়েন্ট হয়? আমাকে কি কেউ দেখে না নাকি? মানে বাংলাদেশের সব হ্যান্ডসাম ছেলেগুলো কেন ঘুরে ফিরে তোর আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে? হ্যাঁ, হ্যাঁ, তুই ভেবে দেখ। প্রথমে এই ব্যাটার নিরামিষ কমান্ডার। প্রিয়ন্তী চোখ কুচকে মাঝ পথে থামালো বান্ধবীকে। শ্রেয়ার বাচ্চা, এখানে আবার ওনাকে টানছিস কেন? আরে আগে পয়েন্টে তো আসতে দে মেরি বেহেন। প্রথমে ওই ব্যাটা কমান্ডার, তারপর আবার এই গ্রিন চোখওয়ালা। কেন ভাই, আমাকে কি কেউ চোখে দেখে না?
প্রিয়ন্তি এবার বিরক্ত হয়েই বলল, আমার জায়গায় থাকলে বুঝতি আমার কি অবস্থাটাই না হয়েছিল। হার্টবিট থেমে গিয়েছিল ভয়াতে। ভাগ্যিস ব্যাটা আমায় চিনিনি, চিনলে এতক্ষণে ভাইয়ের কাছ থেকে জুতো পিটা খেতাম 100% শিওর। ওপাশে কয়েক সেকেন্ড চুপ করে রইল শ্রেয়া। তারপর হঠাৎ করেই ফুস করে শব্দ তুলে গা হেলিয়ে হেসে উঠল। আমি সিরিয়াসলি বলতেছি, তোর এই আজব গুজব মিস্টেক সিস্টেক লাইফ নিয়ে সুন্দর করে একটা উপন্যাসের বই ছাপা যাবে। প্রেমতি চোখ উল্টে ফুসফুস করে বলল, তুই হাসছিস? আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় আর তুই মজা পাচ্ছিস? আরে মজা পাবো না? তুই ভাব, এত মানুষ থাকতে ওই অলিভ গ্রিন চোখওয়ালা হ্যান্ডসাম বান্দাকেই কেন তোর ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড হতে হবে? মানে ইউনিভার্স রিটেললি তোকে ঘিরেই ঘুরতেছে। শ্রেয়া প্লিজ, এইটা কোনো ফানি ব্যাপার না। আমি এখনো শিওর না লোকটা আমাকে চিনছে কিনা। যদি ব্যাটা সত্যি আমায় চিনে ফেলে তো? ওকে ওকে ফাইন, একটা কথা বল, উনি তোর দিকে স্বাভাবিকভাবেই চেয়েছিল নাকি খানিকটা অন্যভাবে? প্রেমতি একটু থামলো, সময় নিয়ে শোধালো, অদ্ভুতভাবে, মানে নর্মাল না। মনে হচ্ছিল আমায় খুব আগে থেকে চিনে হয়তো। আর জানিস, উনি আমায় এমন একটা নামে সম্বোধন করেছেন, আমার কেন জানি ডাউট হচ্ছে। ব্যাস, এটাই তো সন্দেহজনক। মানে তুই কি বলতে চাস? সে হয়তো চিনে ফেলছে। আমি বলতেছি না নিশ্চিত, কিন্তু পসিবিলিটি আছে। প্রেমতি ঠোঁট কামড়ে চুপ করে গেল, গলা শুকিয়ে আসছে। সে আবারও বলল, একটা কাজ কর, লোকটার সাথে আর একটু কথা বলিস ক্যাজুয়ালি, দেখ কোনো হিন্ট দেয় কিনা। পাগল নাকি? আমি নিচে গিয়ে আগ বাড়িয়ে কথা বলবো যাতে সে আরো সন্দেহ করে? এই প্রিয়, আচ্ছা যদি বাই এনি চান্স তোকে প্রতিদিন রাতে মেসেজ করে সেই ব্যক্তি তোর ভাইয়ের সেই ফ্রেন্ড বের হয়, তখন? তড়িৎ ব্যাগে ছুড়ে দেয়া শ্রেয়ার এহেন অদ্ভুত প্রশ্নে আরো বিস্মিত গিয়ে উত্তর করলো প্রিয়ন্তি, ব্যাঙ্গের মাথা, তুই চিনিস ওনাকে? উনি কতটা ব্যস্ত মানুষ আইডিয়া আছে সে কিনা আসবে এরকম লেইম মার্কা কাজ করতে, তাও আবার আমায়? এমনি বললাম, বাদে। কোথায় তুই এখন? এক পাশে এসে দাঁড়িয়েছি, ভেতরে মানুষের স্বর্গমনে। হলুদের প্রোগ্রাম না। আর তোর ওই নিরামিষ কমেন্টের কই? প্রিয়ন্তি বিরক্ত হয়ে বলল, এখানেই আছে কোথাও। ভাইয়া বলল আর উনি নাচতে নাচতে চলেও আসলো। এতটা আত্মসম্মানহীন মানুষ হয় কখনো ওনাকে না দেখলে বুঝতাম না। ওমা, ব্যাটা নিশ্চয়ই তোর পেছনে লাইন মারতে আসে। লাইনা ছাই। আর এই প্রিয়ন্তি বারবার একই ভুল করে না, বুঝেছিস? ওনার আত্মসম্মান বোধ না থাকতে পারে, আমার আছে। ব্যাটা ভেবেছে কি নিজেকে আমায় রিজেক্ট করা? দিয়েছি মেসেঞ্জারে ব্লক। তো আমাকে ব্লক করার রিজনটা কি জানতে পারি মিস প্রিয়ন্তি? আচানক ভারী পুরুষালী স্বরে আতঙ্কিত চোখে উল্টো ঘুরে তাকালো প্রিয়ন্তি। চোখে পড়ল সাদা রঙের প্যান্টের পকেটে দু হাত গুজে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা মানবেতে। চোখ দুটো স্থির, ওর দিকে নিবদ্ধ। ওপাশে শ্রেয়া তখনও বলে যাচ্ছে, হ্যালো প্রিয়, কে রে ওটা? এই মাইয়া। প্রিয়ন্তির গলা শুকে কাঠ, বহু কষ্টে ঠোঁট নেড়ে জানালো, আমি পরে কথা বলছি তোর সঙ্গে। বলেই তড়িঘড়ি করে কল কাটলো। ফোনটা নামিয়ে আনতে বসলো। তাজধীর তখনও এক দৃষ্টিতেই তাকিয়ে আছে ওর দিকে। মাটির দিকে চোখ নামিয়ে ফেললো প্রিয়ন্তি। বুকের ভেতর ধূপধূপ শব্দটা বাইরে থেকেও শোনা যাচ্ছে কি। শক্ত হ প্রিয়ন্তি, শক্ত হ। প্রিয়ন্তি ঢুক গেল, মাথা কাজ করছে না একদমই। উপরে যত শক্ত কথা বলুক না কেন, এই লোকটার সামনে এলে কেন জড়তা কাজ করে ওর বুঝে পায় না। তাজধীর এগিয়ে এলো কয়েক পা। আই রিপিট, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট রিজন মিস প্রিয়ন্তি? আগে আমায় বলুন আপনার আসলে সমস্যাটা কি? যখন তখন যেখানে সেখানে এসে হুটহাট এমন ভূতের মতো হাজির হয়ে যান কেন? ওয়েট, আপনি আবার আমায় স্টক করছেন না তো? চড়াও গলায় এক নিঃশ্বাসে হর বড়িয়ে কথাগুলো বলে থামে মেয়েটা। তাজধীর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রয় শুধু, চোখ দুটো অদ্ভুত শান্ত। আচমকায় লোকটা শব্দ করে বাঁকা হেসে ওঠে, ডান ভ্রু কুঞ্চিত করে জানায়, স্টক? আর আপনায়? তা ঠিক কোন দুঃখে আমার আপনাকে স্টক করতে হবে শুনি? সেটা তো আপনি ভালো জানেন। যেখানে সেখানে এসে হুটহাট হাজির হয়ে যাচ্ছেন সামনে। বলি কি, এসব ফাজলামো ছেড়ে ছুড়ে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না, যে কাজে আসছেন সেটাই মন দেন।
রাগে গজগজ করতে করতে কথাটা ছুড়ে দিল প্রিয়ন্তী। তার ছেলে অবশ্য বিন্দুমাত্র বিচলিত হলো না এতে, বরং প্যান্টের পকেটে দু হাত গুছিয়ে দাঁড়িয়ে রইল আগের মতো, ঠোঁটের কোণে অস্পষ্ট এক টুকরো হাসি ফুটিয়ে। অতঃপর স্থির মোহনীয় দৃষ্টিতে প্রিয়ন্তীর চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, সেটাই তো করছি। প্রিয়ন্তী ভ্রু কুচকালো। মানে? এবার ধীর পায়ে আরো খানিকটা এগিয়ে এলো লোকটা, এতটাই কাছে যে লোকটার পারফিউমের গাঢ় সুবাস এসে লাগলো প্রিয়ন্তীর নাকে। বুকের ভেতরটা কেমন অকারণে শিহরিত হলো, কিন্তু মুখে সেটা প্রকাশ হতে দিল না একটু। প্রথমে বউ সেজে মেসেজ, তারপর মাছ চুরি, এরপর আবার ব্লগ, আর এখন তো সোজা আমাকে স্টকার বানিয়ে দিলেন। আপনার ক্রাইম লিস্ট কিন্তু দিন বেদিন লম্বা হচ্ছে ম্যাডাম। প্রিয়ন্তী কিছু বলতে গিয়েও থেমে গেল। লোকটার গলার স্বরটা কেমন যেন বদলে গেছে আচমকা। ও দ্রুত মুখ ঘুরিয়ে নিল। আপনার সাথে কথা বলাই ভুল। তাহলে ক্লিয়ার করুন, কি? ব্লক করেছেন কেন? এভাবে বলছেন যেন আপনার সঙ্গে আমার জন্মান্তরের সংসার চলছিল, সেখানে যে হুট করে ব্লক করায় তার কৈফিয়ত তো দিতে হবে। না করলে সংসারটা শুরু হবে কিভাবে মিস? মানে খুব সিম্পল, আনব্লক করুন। ব্লক করে রেখে আবার রাগ দেখানোটা কেমন বাচ্চামি দেখায় না? তাই বলছি আনব্লক করুন, এরপর না হয় ধীরে সুস্থে আবার ঝগড়াটা কন্টিনিউ করা যাবে। প্রিয়ন্তী হতভম্ব হয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। কি শেয়ানা লুক! জোর করে আনব্লক করাবে কিনা শেষমেশ ঝগড়া কন্টিনিউ করার জন্য? ঝগড়া কন্টিনিউ করার জন্য আপনায় আমি আনব্লক করব? সেটা তো আপনার ইচ্ছা অ্যান্ড মুডের উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে অন্য কিছুও কন্টিনিউ করা যাবে। আপনি সত্যি সত্যি অদ্ভুত মানুষ একটা। এই কথাটা আপনি আগেও বলেছেন। আরো 1000 বার বলবো, কোনো সমস্যা? বাই দ্য ওয়ে, আপনি আমার কাছ থেকে এভাবে লুকিয়ে চুরিয়ে বেড়াচ্ছেন কেন আজকাল? আমি আপনার থেকে পালাবো? প্লিজ, নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবার কিছু নেই মিস্টার কমান্ডার। ও, তাহলে ব্লক করলেন কেন? এক সেকেন্ড থেমে গেল প্রিয়ন্তী, পরক্ষণেই ঠোঁট শক্ত করে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি। সো তার স্থির মাথা নেড়ে ধীর স্বরে বলল, মজার ব্যাপার কি জানেন? মানুষ সাধারণত তাকেই অ্যাভয়েড করতে চায় যে মানুষটা তার মাথার ভেতর একটু বেশি জায়গা করে নেয়। দিনরাত 24 ঘন্টা ঘুরঘুর করে। ইউ নো না হোয়াট আই মিন? আপনি নিজেকে নিয়ে একটু বেশি ভাবেন না? হয়তো, তবে আমার ধারণা সাধারণত ভুল হয় না। তাহলে এবার ভুল হয়েছে। প্রিয়ন্তী আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বিরক্তিতে ফুসতে ফুসতে পাশ কাটিয়ে চলে যেতে নিলে পেছন থেকে আবারও ভেসে এলো তাজধীরের ভারী কণ্ঠ। আর হ্যাঁ মিস প্রিয়ন্তী। পা থামিয়ে বিরক্ত চোখে ঘাড় ঘোরালো। তাজধীর তখনও একইভাবে তাকিয়ে আছে। তারপর একদম নির্লিপ্ত স্বরে বলে উঠল লোকটা, আপনি রাখলে আপনার নাকটা একদম লজ্জারাঙা বধূর মতো টুকটুকে লাল হয়ে যায়। ততটাও খারাপ কিন্তু লাগে না দেখতে। রাগে ফুসতে ফুসতে সেখান থেকে বেরিয়ে এলো প্রিয়ন্তী। লোকটার প্রতিটা কথা কেন যেন মাথার ভেতর হাতুড়ির মতো বাজছে বারবার। বিরক্তিতে দাঁতে দাঁত চেপে হাঁটতে হাঁটতে আচমকা টের পেল শাড়িটার আঁচলে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। সম্ভবত তারা ফুরাই কোথাও পিন ছুটে গেছে। উফ! বিরক্তিতে কপালে হাত ঠেকালো। চারপাশে এত মানুষের ভিড়ছে, ঠিকঠাক করা মুশকিল। নিচতলা আর দোতলায় পুরো মানুষে গমগম করছে। একবার দোতলার ওয়াশরুমে গিয়ে উঁকি দিয়ে হা হয়ে গেল প্রিয়ন্তী। মেয়েদের লম্বা লাইন, এই লাইনে দাঁড়ালে আজ আর বাড়ি যাওয়া লাগবে না। নিজের মনে বিড়বিড় করে 3 তলার দিকে উঠে গেল। আশ্চর্যজনকভাবে 3rd ফ্লোর পুরোটাই প্রায় ফাঁকা। লম্বা লম্বা পা ফেলে ওয়াশরুমের সামনে পৌঁছাতে দেখলো একটা মেয়ে মাত্র বের হচ্ছে ভেতর থেকে। এই মেয়েটা চলে যেতেই দ্রুত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে নিল। বড় আয়নার সামনে এসে দাঁড়াতেই নিজের এলোমেলো অবস্থা দেখে ঠোঁট কুচকালো। শাড়ির আঁচলটা ঠিক করলো প্রথমে, খুলে যাওয়া পিন আবারও লাগালো। খোপা থেকে বেরিয়ে আসা চুলগুলো আঙুল দিয়ে গুছিয়ে নিল খানিকটা। এরপর চোখ গেল সামনের বড় কাছের দেয়ালটার দিকে। পাশ থেকে ফোনটা বের করলো কয়েকটা মিরর সেলফি নেওয়ার জন্য। ফোন বের করে আয়নার সামনে দাঁড়িয়ে 2-3টা মিরর সেলফি তুলে ফেলল প্রিয়ন্তী। তারপর মিনিট 5 কারো সময় লাগিয়ে বের হয়ে এলো বাইরে। পার্সে ফোন রাখতে রাখতে আচমকায় অসাবধানতায় কারো পায়ের উপর নিজের 4 ইঞ্চির হাই হিল বসিয়ে দিতেই সঙ্গে সঙ্গে কারো ভারী গলা থেকে চাপা একটা শব্দ বের হলো। প্রিয়ন্তী আটকে উঠে দূরে ঘুরে ঘুরে পা সরালো।
অসাবধানতায় সোজা কারো জুতোর উপর পা দিয়ে ফেলেছে ও। সরি, আমি আসলে দেখিনি। কথাটা বলতে বলতে মাথা তুলে তাকালো সামনে, আর পরক্ষণেই ওর চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ওর। গাঢ় রঙের কাবলে সেট পরে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লোকটা, এক হাতে ফোন, অন্য হাতে পকেটে। অলিভ গ্রিন চোখ দুটো স্থির হয়ে আছে প্রিয়ন্তীর মুখে, চোখে মুখে বিরক্তির লেশ মাত্র নেই, বরং কেমন যেন শান্ত অদ্ভুত একটা দৃষ্টি। প্রিয়ন্তীর গলা শুকিয়ে কাঠ। আপনি ভীষণ অপ্রস্তুত হয়ে হাঁসফাঁস করলো মেয়েটা, বুকের ভেতরটা ধরফর করছে। এই লোকটার সঙ্গে কেন বারবার এমন অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় ওর, সেটাই বুঝে উঠতে পারে না। তড়িঘড়ি করে পা সরিয়ে নিয়ে জড়ানো গলায় বলে উঠল, সরি, আমি আসলে খেয়াল করিনি। আমার দেখে চলা উচিত ছিল। আমি সত্যি সরি ভাইয়া। কথাগুলো বলতে বলতে প্রায় গুলিয়ে ফেলল। অভিরাজ অবশ্য একদম শান্ত, যেন ব্যাপারটা তেমন কিছুই না। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ধীর স্বরে বলল উল্টো, ইটস ওকে, ঘাবড়ানোর কিছু নেই, আই এম অল রাইট। লোকটার স্বাভাবিক গলায় বলা কথাতেও প্রিয়ন্তীর অস্বস্তি কমল না খুব একটা, বরং চোখ এড়িয়ে যেতে নিয়েও হঠাৎ থেমে গেল ওর দৃষ্টি। অভিরাজের কাবলে সেটের একপাশে খানিকটা ভেজা দাগ পড়েছে, কাপড়টা চিপচিপেও লাগছে কিছুটা। প্রিয়ন্তী অবচেতনভাবেই বলে ফেলল, এখানে কি হয়েছে? অভিরাজ নিজের পোশাকের দিকে তাকিয়ে বিরক্তির হাসি দিল, বলল, নিচে এক ওয়েটার জুস উল্টে ফেলেছে, এত গ্যাদারিংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকাও মুশকিল, তাই একটু উপরে চলে এলাম। অভিরাজ মাথা নেড়ে বোঝালো, তারপর আরও কিছু বলতে নিল হয়তো, কিন্তু প্রিয়ন্তীর ভেতরে ভেতরে অস্বস্তিটা আবারও বাড়তে শুরু করেছে। লোকটার চোখ দুটো খুব অদ্ভুত, মনে হয় যেন সব বুঝে ফেলেছে। তাই আর দাঁড়ালো না ও, ছোট্ট করে মাথা নেড়ে পাশ কাটিয়ে বের হয়ে যেতে নিল। ঠিক তখনই পেছন থেকে অভিরাজের ভারী গলা ভেসে এলো, ম্যাম, আপনার কাছে টিস্যু হবে? প্রিয়ন্তী থেমে গেল, পরক্ষণেই ব্যাগ খুলে তাড়াতাড়ি একটা টিস্যু বের করলো, তারপর এগিয়ে দিয়ে ভদ্রতা সূচক ছোট্ট একটা হাসি ফুটিয়ে বলল, জি নিন। ধন্যবাদ। বলে টিস্যুটা নিল। আঙ্গুল ছুঁয়ে যাওয়ার আগেই হাত সরে নিল প্রিয়ন্তী, তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দ্রুত পায়ে সিঁড়ির দিকে নেমে গেল। অভিরাজ দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল আগের মতোই, অলিভ গ্রিন চোখ দুটো স্থির হয়ে থাকলো প্রিয়ন্তীর চলে যাওয়ার দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল অস্পষ্ট এক মুচকি হাসি। তারপর হাতে ধরা টিস্যুটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেটাকে খুব যত্ন করে ভাঁজ করলো, অতঃপর নিঃশব্দে নিজের পকেটে ঢুকিয়ে রাখলো সে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত বেশ গড়িয়ে গেছে। চারপাশের কোলাহল পুরোপুরি না থামলেও ইতিমধ্যেই দূর দূরান্তের আত্মীয় স্বজনরা দু একজন বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। এত রাত হওয়ায় পাভেলও ঠিক করলো আর দেরি না করে বাসায় ফিরে যাবে সবাইকে নিয়ে। রাস্তার আগেই গাড়ি পার্কিং থেকে বের করে এনে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড় করিয়ে রেখেছে। নিজে বসে আছে ড্রাইভিং সিটে। গাড়ির কাছের ভেতর থেকে নির্লিপ্ত চোখে বাইরে তাকিয়ে আছে লোকটা। কিছুক্ষণ পর মিতালি আর প্রিয়ন্তী বের হয়ে এলো ভেতর থেকে। শাড়ি সামলাতে সামলাতে হাঁটছে দুজন। ওদের পেছনে আসছিল পাভেল, কিন্তু মাঝপথে এক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে দাঁড়িয়ে গেল কোথায়। আরে ভাই, আপনি এখানে? ব্যাস, তারপর আর তাকে সরানো দায়। মিতালি একবার পেছনে তাকিয়ে হেসে মাথা নাড়ল, তারপর প্রিয়ন্তীকে নিয়ে গাড়ির কাছে এসে দরজা খুলে বলল, তুমি বসো, আমি তোমার ভাইয়াকে ডেকে আনছি। প্রিয়ন্তী কিছু বলার আগে মিতালি মুচকি হেসে আবারও ভেতরের দিকে চলে গেল। পেছনের সিটে বসে অস্বস্তিতে গুটিয়ে রইল প্রিয়ন্তী। সামনে তাসছির স্টিয়ারিংয়ে এক হাত রেখে বসে আছে, কিন্তু রিয়ার ভিউ মিররের ভেতর দিয়ে লোকটার দৃষ্টি বারবার এসে আটকে যাচ্ছে ওর মুখে। তখনের পর থেকে আর সামনাসামনি হয়নি দুজন। পাভেল নিজের বন্ধুবান্ধব সবার সঙ্গে গর্ব নিয়ে তাসছিরকে পরিচয় করে দিয়েছে একে একে। তাসছিরও সৌজন্যতায় সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছে। তবে প্রিয়ন্তী ঠিকই লক্ষ্য করেছে প্রাগ্রামে থাকা সমস্ত মেয়েগুলো চোখ দিয়ে গিলে খেয়েছে নিরামিষটাকে। মেয়েগুলো তো আর জানে না যাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে তার যে মেয়ে মানুষই ইন্টারেস্ট নেই। ভাবতেই আফসোস লাগে প্রিয়ন্তীর মেয়েগুলোর জন্য। আমার মাছটা কবে দিচ্ছেন? একবারে আচানক অপ্রত্যাশিতভাবেই মুখের উপর ধুম করে ভারী গলায় প্রশ্ন ছুড়ে দিল তাসথির। প্রিয়ন্তী তাকিয়েছিল বাইরে, অমনি কপাল কুঁচকে তাকালো সামনে। কি? তাসধীর এবার ঘাড় ঘুরে সরাসরি তাকালো ওর দিকে। গলার সে চিরচেনা রুক্ষ ভাবটা স্পষ্টতই বজায় রেখে শুধালো,
আমার ব্লু হাফ মুনটার কথা বলছি। কবে ব্যাগ দিচ্ছেন? প্রিয়ন্তী বিরক্তিতে চোখ বড় বড় করে বলল, এইখানে কি আপনার মাছ সঙ্গে করে আমি নিয়ে এসেছি নাকি? এই যে দেখুন, নেই আমার ব্যাগে। আর আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সত্যি সত্যি ব্যাগটা খুলে দেখালো প্রিয়ন্তী। তাস্থির সেদিকে চেয়ে গমগম স্বরে জানালো, সেটা তো জানি না। আপনি যেভাবে জিনিস গায়েব করেন ট্রাস্ট করা মুশকিল। আর দিব না বলেছি না? দেবেন না বললেই হলো। হ্যাঁ হলো। একবার যেটা আমার কাছে এসেছে সেটা ফেরত যাওয়ার চান্স নেই। চুরি করে আবার এত কনফিডেন্স, চোরের মায়ের বড় গলা। তবে আপনি কেন আমার সব কিছু চুরি করতে হাত ধুয়ে লেগেছেন বলুন তো? আজব, আবার কি চুরি করেছি আমি? এই যে প্রথমে মাছ, এরপর আমার শান্তি। শেষের কথাটা বিড়বিড় করে বলে ঘাড় উল্টে ফোকাস করলো সামনের রাস্তায়। প্রিয়ন্তী তখনও সেই কথার পিঠে একের পর এক ঝাঁঝালো বাক্য বলেই যাচ্ছে। তবে তাজধীরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আপাতত। আর এয়ার ভিউ মিররে তাকানো চোখ দুটো মুহূর্তে সরে গিয়ে আটকালো সামনের মেইন রাস্তায়। কপাল কুঁচকে গেল ওর। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরে। আর রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স খুব বেশি না, কানে ফোন চেপে কি যেন বলছে আর হাসছে। এতটাই ফোনে ডুবে আছে যে আশেপাশের দিকে কোনো খেয়ালই নেই মেয়েটার। পোশাক দেখে বুঝতে বাকি রইল না এই প্রোগ্রামেরই কোনো গেস্ট হবে হয়তো। চারপাশে অস্বাভাবিক রকম ফাঁকা। আর রাত অনেক হওয়ায় রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নেই বললেই চলে। এমনিতেই কমিউনিটি সেন্টারটা একটু ভেতরের দিকে। ঠিক তখনই একটা বাইক খুব দ্রুত গতিতে মেয়েটাকে ক্রস করে চলে গেল সামনের দিকে। তাস্থিরের চোখ সরু হয়ে এলো আরও। বাইকে বসা দুজন ছেলে। সামনের জনের মাথায় হেলমেট থাকলেও পেছনের জনের মুখে কালো মাস্ক। বাইকটা কয়েক সেকেন্ড সামনে গিয়ে আচমকাই টার্ন নিল। তাজধীরের মুখের রং বদলে গেল নিমিষেই। যা বোঝার তার বিচক্ষণ মস্তিষ্ক বুঝে নিল মুহূর্তেই। ও শিট! চোখ দুটো হঠাৎ ভয়ানক তীক্ষ্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির আগাম বার্তা বুঝতে পেরে খানিকটা চিন্তিত হয়ে উঠল মুখভঙ্গি। হর্ন দিলেও লাভ হবে না, এটাও বুঝলো সঙ্গে সঙ্গে। এই মেয়েটা সম্পূর্ণ ফোনে মগ্ন, আমলে নেবে না কিছুই। এক মুহূর্ত দেরি করল না তাজধীর আর। ধরম করে গাড়ির দরজা খুলে প্রায় লাফিয়ে বেরিয়ে গেল বাইরে। তারপর ঝড়ের ব্যাগে দৌড় দিল রাস্তার দিকে। ওদিকে প্রিয়ন্তী পুরোপুরি হতভম্ব। খানিকটা ঝুঁকে জানালার কাছে মুখ নিয়ে বিড়বিড় করলো। এই ব্যাটার আবার কি হলো? বাক্য শেষ করার আগে একটা বাইক এদিক দিয়ে তেড়ে আসতে দেখলো। তাস্থির দূর থেকেই গর্জে উঠল, হেই, সরে যান, সরে যান ওখান থেকে। মেয়েটা শুনলই না, এখনো ফোন কানে চেপে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে বাইকের পেছনে বসা ছেলেটা হাতে ধরা সাদা রঙের একটা বোতল উঁচু করলো। ভেতরে স্বচ্ছ তরল জাতীয় কিছু। সবকিছু খুব দ্রুতই ঘটলো, পুরো চোখের পলকে। ছেলেটার বোতলের মুখ খুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারতে নিলে তাস্থির দৌড়ে গিয়ে প্রায় ছিনিয়ে আনার মতো করে মেয়েটাকে জোরে টেনে নিজের দিকে সরে নিল। ব্যাস, তরলটা গিয়ে পড়লো রাস্তার এক পাশে। সঙ্গে সঙ্গে সেখান থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠতে লাগলো। প্রিয়ন্তীর বুকের ভেতরটা কেঁপে উঠল ভয়ানকভাবে। এসিড! আর এক সেকেন্ডে দেরি হলে মেয়েটার পুরো মুখটাই ঝলসে যেত। তাজধীরের ঝটকা টানে মেয়েটা সোজা গিয়ে ধাক্কা খেল ওর বুকের সঙ্গে। ভারসাম্য হারিয়ে হাত থেকে ফোনটাও ছিটকে পড়ল রাস্তায়। আর মাঝে ব্যাগটা পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে কমিউনিটি সেন্টারের গেটের পাশে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারের হাত থেকে ঝটকা মেরে লাঠিটা টেনে নিয়ে সোজা ছুড়ে মারল বাইকের দিকে। লাঠিটা গিয়ে সজোরে আঘাত করলো পেছনে বসা ছেলেটার পিঠে। ব্যথায় আর্তনাদ করে উঠে ভারসাম্য রাখতে না পেরে বাইক থেকে ঘুরে পড়ল ছেলেটা। উবু হয়ে পড়ল সোজা রাস্তায়। তবে সামনের জন আর এক মুহূর্ত দাঁড়ালো না। ব্যাগটা নিয়ে তীব্র গতিতে ছুটে পালালো সামনে। চারপাশে তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কমিউনিটি সেন্টারের ভেতর থেকে একে একে সবাই দৌড়ে বেরিয়ে আসছে বাইরে। তাজধীর ইতিমধ্যেই দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা ছেলেটার কলার চেপে ধরেছে এক হাতে। ছেলেটা আর আগে ছটফট করতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য। ছাড় বলছি, ছাড়। পালিয়ে যাওয়া বাইকের নাম্বার প্লেটের দিকে একবার তাকিয়ে পুরো নাম্বারটা মুখস্থ করে ফেলেছে তাজধীর। এক হাতে ছেলেটাকে চেপে ধরে রেখে অন্য হাতে ফোন বের করলো দ্রুত। কল লাগতেই ঠান্ডা গলায় বলে উঠল, একটা ব্ল্যাক R15 এইমাত্র বের হয়েছে, নাম্বার ঢাকা মেট্রো, ইমিডিয়েটলি ব্লক দ্য রুট। আমি লোকেশন পাঠাচ্ছি। ছেলেটা অ্যাসিড কেসের সঙ্গে ইনভলভড। ও পাশে কি বলা হলো শোনা গেল না। তাজধীর শুধু সংক্ষিপ্ত স্বরে বলল, নাও।
কল কেটে আবার পুরো মনোযোগ দিল ছেলেটার দিকে। ওদিকে ছেলেটা বুঝে গেছে এবার বাঁচা কঠিন। মরিয়া হয়ে পকেট থেকে আচমকায় ছোট একটা ধারালো ব্লেড জাতীয় অস্ত্র বের করে সোজা তাজধীরের হাতের দিকে চালিয়ে দিতে যেতেই পেছন থেকে আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল প্রিয়ন্তী। সাবধান! উফ! কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত নেভি অফিসারের রিফ্লেক্স এত সহজে হারাতে পারবে? এক হাতে ছেলেটার কবজি চেপে ধরল সে মুচড়িয়ে। সঙ্গে সঙ্গে ব্যথায় কোঁকে উঠল ছেলেটি। হাতে থাকা ধারালো জিনিসটা ছিটকে পড়ে গেল দূরে। এরপর কোনো রকম সুযোগ না দিয়েই তাজধীর ছেলেটাকে মাটিতে চেপে ধরল শক্তভাবে। ওদিকে মেয়েটা তখনও আতঙ্কে কাঁপছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে পুরো। ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করছে। প্রিয়ন্তী দূরে গিয়ে মেয়েটাকে ধরল। কাঁপতে থাকা মেয়েটাকে বুকের সঙ্গে চেপে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আর মধ্যে মেয়েটার বাবা মাও দৌড়ে এসে পৌঁছালো। মেয়ের অবস্থা দেখে মহিলা প্রায় ভেঙে পড়লেন কান্নায়। চারপাশে তখন একটাই আলোচনা, আর একটু হলে আজ ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। ছেলেটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে তাজধীর। চারপাশে তখন মানুষজনের ভিড় জমে গেছে। কিন্তু ধরা পড়েও ছেলেটার মুখের দাপট কমলো না একটু। উল্টো ছটফট করতে করতেই দাঁত খিচিয়ে বললে উঠল, ছাড় ছাড় বলছি। সালা, তুই জানিস আমি কে? হাত ছাড় বলতেছি। তাজধীরের চোয়াল শক্ত হয়ে উঠল আচানক। ছেলেটা থামলো না, নিজেকে ছাড়াতে মরিয়া হয়ে বলে গেল, বেশি হিরোগিরি দেখাস না, তোরে আমি। ঠাস! আচমকা এমন জোরে একটা চর বসলো ছেলেটার গালে যে চারপাশের কয়েকজন পর্যন্ত কেঁপে উঠল। ছেলেটার মাথা ঝাঁকুনি খেয়ে একপাশের কাত হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চোখ মুখ ঝাপসা হয়ে এলো বেচারার। যেন ডান পাশের পৃথিবীটা হঠাৎ করে বাম পাশে চলে গেছে। বাম পাশটা শূন্য, ফাঁকা। তাজধীর ক্ষান্ত হলো না তাতেও। পরপর বাম পাশে আবারও আগের ন্যায় শক্তপোক্ত দাবাং হাতের চরপড়ায় এবার আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। পুরো ভারসাম্য হারিয়ে সোজা ধপ করে পড়ে গেল ধুলো মাখা রাস্তায়। হাঁপাতে হাঁপাতে হাত দিয়ে মুখ চেপে ধরল। পরক্ষণে কাশতে কাশতে সামনে থুতু ফেলতেই জমে গেল ওর দৃষ্টি। রক্ত, টকটকে লাল রক্তের সঙ্গে ছোট্ট সাদা কিছু একটা গড়িয়ে পড়েছে মাটিতে। সর্বনাশ! দাঁত দাঁত পড়ে গেছে দ্বিতীয় থাপ্পড়ে। বেচারা ব্যথার চাইতে বেশি আশ্চর্যে অত বিহব্বল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কাপা হাতে নিজের মুখে হাত দিল সে। সত্যি দাঁত পড়ে গেছে। তা স্থির স্থির পায়ে এগিয়ে এলো ওর সামনে। কালো জুতোর নিচে রাস্তায় পড়ে থাকা লাঠিটা চাপা পড়ে কট করে শব্দ করলো কেমন। তারপর নিচু হয়ে ছেলেটার কলার আবারও চেপে ধরে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, অ্যাসিড নিয়ে মেয়েদের মুখ ঝলসানোর আগে একবারও হাত কাঁপেনি, তাই না? মন তো চাচ্ছে ওগুলো দিয়ে তোমার নিজের চেহারার নকশাই বদলে দেই। আর রাস্তা জুড়ে তখন বিশৃঙ্খল এক পরিস্থিতি। চারপাশে মানুষজনের জটলা বেঁধেছে বেশ। কেউ আতঙ্কিত, কেউ উত্তেজিত গলায় পুরো ঘটনা আলোচনা করছে। মাঝখানে মাটিতে আধশোয়া হয়ে পড়ে আছে ছেলেটা। মুখের কোণে রক্ত, চোখে মুখে স্পষ্ট ভয়। আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে তাজধীর। পাঞ্জাবের হাতের কাজটা সামান্য কুচকে গেছে ধস্তাধস্তিতে। হাতের সেটাগুলো ফুলে উঠেছে রাগে। কিন্তু এত কিছুর পরও লোকটার মুখে ভয়ঙ্কর রকমের নিয়ন্ত্রিত একটা স্থিরতা বিদ্যমান। দূর থেকেই পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো কিছুক্ষণ পর। প্রিয়ন্তী নিজেকে সামনে দাঁড়িয়ে থাকতেই পাভেল, মিতালি আর শিহাবও দৌড়ে চলে এলো সেখানে। মেয়েটা শিহাবেরই কাজিন। ওদিকে পুলিশের গাড়ি এসে থামলো সামনে। দুজন কনস্টেবল আর একজন অফিসার দ্রুত নেমে এলো গাড়ি থেকে। পরিস্থিতি দেখে প্রথমে তারা ছেলেটার দিকে এগোতেই আশেপাশের কয়েকজন একসঙ্গে বলে উঠল, এই স্যার, এই ছেলেটাই এই সিট মারতে আসছিল। পুলিশ অফিসারের মুখ গম্ভীর হয়ে উঠল। তখনই তাজধীর সামনে এগিয়ে এলো, ঠান্ডা গলায় বলল, ওর পার্টনার ব্ল্যাক R15 নিয়ে পালিয়েছে। নাম্বারটা আমি ট্রেসে পাঠিয়ে দিয়েছি। অফিসারটা প্রথমে স্বাভাবিকভাবে নিলেও পরক্ষণে ভালো করে তাজধীরের দিকে তাকাতেই মুখের ভাব বদলে গেল খানিকটা। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সম্মানসূচক ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বলল, জি স্যার। বাংলাদেশ পুলিশ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শনের একটা প্রটোকল থাকেই, বিশেষ করে উচ্চপদস্থ অফিসারদের ক্ষেত্রে। তাই অফিসারের আচরণেও সেই সম্মানটা স্পষ্ট ফুটে উঠল। তাজধীর শান্ত ও দৃঢ় গলায় বলল, ছেলেটার বিরুদ্ধে অ্যাটেম্পটেড অ্যাসিড অ্যাটাক, ক্রিমিনাল অ্যাসল্ট সব কিছুর চার্জ যাবে। আর একটা কথা। একটু থেমে ছেলেটার দিকে তাকালো সে। চোখ দুটো মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। এত সহজে যেন ছাড়া না পায়। পুলিশ অফিসার দৃঢ় গলায় বললেন, ডোন্ট ওয়ারি স্যার।
আমরা বিষয়টা সিরিয়াসলি হ্যান্ডেল করব। ওদিকে শিহাবের বাবা এগিয়ে এসে তাসথিরের হাত দুটো চেপে ধরলেন আবেগ নিয়ে। বাবা, আপনি না থাকলে আজকে আমার মেয়েটার কি হইতো আমি কল্পনাও করতে পারতেছি না। আল্লাহ আপনাকে ভালো রাখুক বাবা। তাসথির অস্বস্তিতে মাথা নেড়ে বলল, ইটস ওকে আঙ্কেল, আমি শুধু মানুষ হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি। রাত অনেকটাই গড়িয়ে গেছে তখন। চারপাশের রাস্তাঘাট প্রায় ফাঁকা। তাসথির যথারীতি স্থির হাতে গাড়ি চালিয়ে নিয়ে থামলো সিদ্দিক কুঞ্জের সামনে। গাড়ির হেডলাইটের আলো সামনের গেট ছুঁয়ে নিভে যেতেই এক একে দরজা খুলে নামলো সবাই। প্রথমে মিতালি নামলো, তারপর পাভেল। দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেল। পেছনের সিটে বসে থাকা প্রিয়ন্তীও ধীরে ধীরে দরজা খুলে নামলো। স্বাভাবিকভাবে নেমে দু কদম হাঁটতে গিয়ে বাঁধল বিপত্তি। শাড়ির আঁচলে টান লাগায় ঝটকায় পেছনে তাকায়ও। দেখতে পায় সেদিনের মতো আজও একইভাবে শাড়ির আঁচল আটকেছে গাড়ির দরজায়। উফ, কপাল কুঁচকে নিচে তাকাতেই বুঝলো শাড়ির আঁচলটা গাড়ির দরজার ভেতরে আটকে গেছে। কিছুটা অংশ এখনো ভেতরে রয়ে গেছে। বিরক্ত হয়ে এক হাতে শাড়ির সামলে অন্য হাতে আঁচলটা ধরে টান দিতে লাগলো প্রিয়ন্তী। ঠিক তখনই ড্রাইভিং সিট থেকে নেমে আসলো তাসথির। দৃশ্যটা দেখে প্রায় হাজারের সুরে বলে উঠল, আরে আরে কি করছেন, নষ্ট হয়ে যাবে তো। প্রিয়ন্তী এমনিতেই বিরক্ত ছিল, তার উপর এই লোকের কথা শুনে আরো ক্ষেপে গেল। আঁচলটা টানতে টানতে রাগী গলায় বলে উঠল, আমার শাড়ি নষ্ট হলে হবে আপনার কি? তাসথির এক হাতে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে নির্লিপ্ত মুখে উত্তর দিল, ম্যাডাম, আমি আপনার শাড়ির কথা বলিনি, আমি আমার গাড়ির কথা বলেছি। যেইভাবে টানাটানি করছেন, কোনোদিন দেখি আমার গাড়ির আত্মার মাগফিরাত কামনা করতে হয়। অনেক কষ্টের টাকায় কেনা গাড়ি এটা আমার। প্রিয়ন্তী চোখ কুচকে তাকালো লোকটার দিকে। এই লোকটা এমন অদ্ভুত কেন? কিছুক্ষণ আগেও তো কতটা সিরিয়াস ছিল। পুরো রাস্তায় কেমন গম্ভীর মুখ করে এসেছে, একটু শব্দটি উবদেও করেনি। অথচ ওর সঙ্গে কেন সবসময় এমন ঠ্যাস মেরে কথা বলে? কোন জন্মের শত্রুতা ওর সঙ্গে? বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, রাস্তায় বসে প্লেট নিয়ে দিনরাত ভিক্ষা করে কিনেছিলেন বুঝি? টাকার মূল্য আপনি কি করে বুঝবেন? খান তো ভাইয়ের পয়সায়। এটা লাগলে ভাইয়া, ওটা লাগলে ভাইয়া, তাই বুঝবেন কি করে টাকা কামাতে যে কতটা ইফোর্ট দিতে হয়। বলি এগিয়ে এলো। প্রিয়ন্তী কিছু বুঝে ওঠার আগে তাসথির নিচু হয়ে খুব সাবধানে দরজার ফাঁকে আটকে থাকা শাড়ির আঁচলটা আলগা করে বের করে আনলো। আঁচলটা বের করে সোজা হয়ে দাঁড়ালো তাসথির। তারপর খানিকটা ঝুঁকে প্রিয়ন্তীর কানের কাছাকাছি এসে নিচু ভারী গলায় ফিসফিস করে বলে উঠল, আচ্ছা, আপনি এসব ইচ্ছা করে করেন না তো? বাচ্চার বাবাকে দিয়ে শুধু শুধু কাজ করানোর ধান্দা, তাই না? ভারী দুষ্ট তো আপনি ম্যাডাম। বেচারির মুখটা হা হয়ে গেল, কান পর্যন্ত লাল হয়ে উঠল লজ্জার রাগে। কিন্তু ততক্ষণে তাসথির দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। যেতে যেতে আবারও গলায় হাঁক ছেড়ে মেয়েটার উদ্দেশ্যে বলে গেল, টাকা পয়সা এখন থেকে একটু হিসেব করে ভাঙবেন মিস প্রিয়ন্তী। আপনার হাজবেন্ডের কিন্তু অত বেশি টাকা নেই। শেষে দেখা গেল বাচ্চার মাকে নিয়েই না আবার রাস্তায় বসতে হয়। সারা রাত বৃষ্টির পর পুরো গ্রামটা ধুয়ে মুছে নতুন হয়ে উঠেছে। আকাশে রোদ উঠেছে ঠিকই, তবে ভেজা মাটির সুদা গন্ধ এখনো ভাসছে বাতাসে বাতাসে। দূরে দূরে ধান ক্ষেতের মাথায় বৃষ্টির পানি চিকচিক করছে তখনও। সরু মাঠু পথগুলো কাদায় থকথকে। মাঝে মধ্যে ছোট ছোট গর্তে জমে থাকা পানিতে জিপের চাকা ঢুকলে ছপাত ছপাত শব্দ তুলে কাদা ছিটকে পড়ছে দুপাশে। একটা সবুজ রঙের জিপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই গ্রামের ভেতরের আঁকাবাঁকা পথ ধরে। ড্রাইভিং সিটে বসে আছে শেহরোজ, মুখ ভর্তি বিরক্তি। ভ্রু কুচকে আছে শুরু থেকেই। এই কাদা ভাঙাচোরা রাস্তা, চারপাশের এত অগোছালো পরিবেশ একটাও সহ্য হচ্ছে না তার। অথচ পেছনের সিটে বসা অর্ণব আর ফাহিমের হাব ভাব এমন যেন দীর্ঘদিনের প্ল্যানিং করে পিকনিকে এসেছে এরা। ফাহিম জানালা দিয়ে মাথা বের করে ভেজা বাতাস টেনে নিয়ে বলল, উফ ভাই, গ্রামের এই ওয়েদারটা জাস্ট প্রেমে পড়ে গেছি আমি। অর্ণব সঙ্গে সঙ্গে যোগ করলো, ঢাকায় এই জিনিস খুঁজে পাবি? এই কাদা, এই ভিজা মাটির গন্ধ, একদম মিলেমিশে ক্ষীর। তোরা চাইলে এখানেই নেমে কাদায় গড়াগড়ি খেতে পারিস। শেহরোজের কথায় অর্ণব হেসে বলল, তোর সমস্যা কি বলতো? মানুষ এত সুন্দর পরিবেশ পেলে কবিতা লিখে, আর তুই এমন মুখ করে বসে আছিস যেন যুদ্ধ করতে এসেছিস। শেহরোজ শুষ্ক গলায় উত্তর দিল, কারণ আমি ঘুরতে আসিনি। পাশে বসা তার মা তখন জানালার বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ বললেন,
এই রাস্তা তো আগে এমন ছিল না। শাহরুজ স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে বলল, আমু তুমি নিশ্চিত তো ঠিক জায়গায় আসছি আমরা? হ্যাঁ রে বাবু, ওদিকেই তো হওয়ার কথা। অনেক বছর আগে এসেছিলাম তো ঠিক মনে পড়ছে না। গ্রেট। চোয়াল শক্ত করে খিটমিট করে উচ্চারণ করলো শাহরুজ। পথিমধ্য জিপটা হঠাৎ ঝাঁকুনি খেয়ে থেমে গেল। সামনের রাস্তা এতটা সরু আর কাদামাখা যে আর ভেতরে নেওয়া অসম্ভব প্রায়। শাহরুজ গম্ভীর একটা আহত শ্বাস ছাড়ল। তারপর ইঞ্জিন বন্ধ করে দরজা খুলে এক লাফে নেমে গেল গাড়ি থেকে। সাদা টি শার্টের উপর জলপাই রঙের জ্যাকেট, এর নিচে সাদা ট্রাউজার আর সাদা স্নিকার্স। কিন্তু নামার সঙ্গে সঙ্গেই কাদায় চপার শব্দ তুলে জুতোর অর্ধেকটা ডুবে গেল কাদায়। শাহরুজের মুখের ভাব দেখে অর্ণব আর ফাহিম পেছন থেকে হাসি চাপতে চাপতে আওড়ালো, ভাই তোর জুতোর আত্মার মাগফিরাত কামনা করছি। শাহরুজ পাত্তা দিল না সেসবে। বিরক্ত মুখের সামনের দিকে এগিয়ে গেল সরু একটা গলির দিকে। চারপাশে টিনের ঘর, কোথাও কোথাও আবার মাটির দেয়াল। বৃষ্টির পানি গড়িয়ে এখনো টুপটাপ পড়ছে চালের কার্নিশ থেকে। পুরো পথ জুড়ে কাদা আর জমে থাকা পানি থকথক করছে। শাহরুজ যত ভেতরে যাচ্ছে, সাদা জুতো আর ট্রাউজার তত কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে তার। ঠিক তখনই সামনের মোড় ঘুরে আচমকা একটা কিশোর মেয়ে দৌড়ে এসে প্রায় বুকের সঙ্গে ধাক্কা খেল তার। মেয়েটার দুহাত ভর্তি কাঁচা পেয়ারা, ওনার কুচুরেও গাদা গাদা পেয়ারা বাঁধা। মেয়েটার অবচেতনে দৌড়ানোর দরুন কাদার পানি ছিটকে সে শাহরুজের পুরো ট্রাউজার আর জুতোর উপর লিপটে গেল। বেচারা শাহরুজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে। তারপরে ট্যার পেল কেউ একজন হুট করে পেছন থেকে ওর শার্ট খামচে ধরেছে। চমকে ঘুরে তাকাতে দেখলো সে মেয়েটাই ওর পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটার ডাগর ডাগর চোখে আতঙ্ক স্পষ্ট। অমনি সামনের দিক থেকে একটা মোটা গলার চিৎকার শুনতে পেল দুজনে। এই আজকে ধরতে পারলে তোর খবর আছে মাইয়া। একজন মধ্যবয়সী লোক লাঠি হাতে তেড়ে আসছে এদিকটায়। পরনের লুঙ্গিটা হাঁটু পর্যন্ত গুটিয়ে কাঁচা মারা, মুখ রাগে থমথম করছে। মেয়েটা আরো শক্ত করে শাহরুজের শার্ট আঁকড়ে ধরে কাঁপা গলায় বলে উঠল, আঙ্কেল আমারে বাঁচান প্লিজ, ওই লোকটা আজকে আমারে পাইলে আর আস্ত রাখবো না। আঙ্কেল। চোখ কুচকে তাকালো শাহরুজ, তবে ঘুরল না। লোকটা ততক্ষণে সামনে এসে লাঠি উঁচিয়ে বলল, সরে যান ভাই, এই মাইয়া ডারে আজকে আমি। শাহরুজ শান্ত ঠান্ডা চোখে তাকালো লোকটার দিকে। একজন প্রশিক্ষণপ্রাপ্ত নেভি অফিসারের সেই স্থির চাহনি এমনিতেই সাধারণ মানুষকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গভীর গলায় বলল সে। কি করেছে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, আমার বাগানের সব পেয়ারা চুরি করছে, রোজ রোজ করে। পেছন থেকে মেয়েটা ছোট করে বলল, দুইটা নিছিলাম শুধু। চুপ। লোকটা আবারও তেড়ে উঠতে শাহরুজ হাত তুলে থামালো। ঠিক আছে, কত টাকার পেয়ারা? জি। শাহরুজ ওয়ালেট বের করে কিছু টাকা এগিয়ে দিল। এতে হবে? লোকটা টাকার দিকে তাকিয়ে মুহূর্তে শান্ত হয়ে গেল। লাঠিটা নামিয়ে নিয়ে গলা খাকারে দিল। আরে না মানে আপনার লোক নাকি বুঝি? শাহরুজ নির্লিপ্ত স্বরে বলল, না, কিন্তু এখন চলে যান। লোকটা আর কিছু বলল না। টাকা নিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল সেখান থেকে। আর লোকটা চোখের আড়াল হতেই মেয়েটা ধীরে ধীরে শাহরুজের পেছন থেকে উঁকে দিল। তারপর নিশ্চিন্ত হয়ে বেরিয়ে এলো। ওনার কোচর খুলতে সব পেয়ারা গড়িয়ে পড়লো কাদায়। মেয়েটা একটু বিচলিত না হয়ে নিচে বসে একটা পেয়ারা তুলে নিল। তারপর নিজের ওনায় ঘষে মুছে দিব্যি কচত করে কামড় বসালো তাতে। হতভম্ব শাহরুজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল সেসব। পরক্ষণেই মুখ বিকৃত করে উঠল সে, যেন জীবনে এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখেনি। মেয়েটা চোখ পিটপিট করে তাকালো। কি হয়েছে? শাহরুজ অবিশ্বাস্য দৃষ্টিতে বলল, ওটা কাদায় পড়েছিল মেয়ে, ক্লিন না করতেই খাওয়া শুরু করে দিয়েছ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওখানে কত জামস আছে? মেয়েটা নির্বিকার ভাবে আরেক কামড় দিয়ে বলল, জামস আবার কি? শাহরুজ বিরক্তিতে বিড়বিড় করে আওড়ালো, নাথিং। মেয়েটা দিব্যি পেয়ারায় কচাং কচাং করে কামড় বসাতে বসাতে এবার শাহরুজকে আগে করে ভালো করে পর্যবেক্ষণ করলো। সাদা কাপড় চোপড় কাদায় মাখামাখি, হাতে দামে ঘড়ি, পরিষ্কার শেপ করা মুখ, চুলগুলো সেট করা, দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও আলাদা। 2 সেকেন্ড তাকিয়ে থেকে এই মুখ কুচকে নিল মেয়েটা। এই লোকটাকে
কোনো দিক দিয়েই গ্রামের মানুষ মনে হচ্ছে না, একেবারে শহরে বাবু টাইপ লাগছে দেখতে। ওদিকে শেহরুজও অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। বয়স বড় জোর 13-14 হবে হয়তো। পরনে সবুজ রঙের থ্রি পিস, শরীরটা একদম শুকনো পাট কাঠের মতো, মুখে ঘাম লেপটে আছে, চুলগুলো এলোমেলো করে বাঁধা। গ্রামের সাধারণ মেয়েদের মতোই একদম সাদা সিধে চেহারা। মেয়েটা পেয়ারা চেপোতে চেপোতে হঠাৎই জিজ্ঞেস করলো, আঙ্কেল কি এখানে নতুন নাকি? কোন বাড়িতে আসছেন? আবারও আঙ্কেল? শেহরুজের বিরক্তির মাত্রায় এবার আকাশ ছুঁয়ে গেল। তাকে কোন দিক দিয়ে আঙ্কেল মনে হচ্ছে এই মেয়ের? তবুও নিজেকে কন্ট্রোল করলো সে। বুঝতে পারছে বাচ্চা একটা মেয়ে, সেই হিসেবে বলছে। চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল, দেলোয়ার বাড়ি কোনটা জানো? নামটা শুনতে মেয়েটার মুখের ভাব বদলালো। এবার চোখ শুরু করে আবারও উপর নিচে দেখলো শেহরুজকে। এবার যেন একটু বেশি মনোযোগ দিয়ে খুঁটে খুঁটে পর্যবেক্ষণ করলো। বাবু, কার সাথে কথা বলছিস? শেহরুজ ঘুরে তাকাতেই দেখলো তার মা এগিয়ে আসছে অর্ণব আর ফাহিমকে নিয়ে। তবে তাকে আরো আশ্চর্য করে দিয়ে মেয়েটা তার মাকে দেখতে লাফিয়ে উঠল প্রায়। আরে সুমি আন্টি, আপনি এখানে? শেহরুজের মা চশমাটা ঠিক করে তাকালেন মেয়েটার দিকে, তারপর অবাক হয়ে বললেন, মেহরিন না? এ মা, তুই এখানে? ও মা, কত বড় হয়ে গিয়েছিস, মাশাল্লাহ, কত সুন্দর হয়েছিস দেখতে। বলে আদর করে মেয়েটার গাল ছুঁয়ে দিলেন তিনি। শেহরুজ কপাল কুঁচকে তাকালো দুজনের দিকে, বলল অতি আশ্চর্যে, তুমি একে চেনো? চিনবো না কেন? এটা তো মেহরিন। এক সেকেন্ড থামলেন তিনি, তারপর সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে বললেন, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, এর সাথে বিয়ে দিতেই তো এনেছি তোকে। বিনা মেঘে বড়সড় একটা বজ্রপাত আছড়ে পড়ল শেহরুজের মাথায়। শূন্য মস্তিষ্কটা বিস্ময়ে কিংকর্ত বিমরতার। বিস্ময়ে হা হয়ে গেল চোয়াল। অস্ফুট গলায় কোনো রকমে টেনে টুনে উচ্চারণ করলো, হোয়াট? মিসেস সুমি দিব্যি হেসে চলেছেন তখনও। তোকে তো এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে এনেছি আমরা। দেখ না, কত সুন্দর মানাবে তোদের। শেহরুজ এবার ঘুরে তাকালো মেয়েটার দিকে। মেয়েটাও পেয়ারা হাতে দাঁড়িয়ে আছে নির্বিকার ভাবে, একবার ওর দিকে তাকাচ্ছে, আবার পেয়ারা খাচ্ছে। শেহরুজের চোখ উপর থেকে নিচে নামলো। এই বাচ্চা মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে ওর মা। একদম কাঁচা গ্রামের মেয়ে, শরীরে হাড় ছাড়া কিছুই আছে বলে মনে হয় না। দেখে মনে হচ্ছে জোরে ধাক্কা লাগলে উড়ে যাবে। শেহরুজের মাথা ভন ভন করে উঠল। অসম্ভব, এটা কোনোভাবে সম্ভব না। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো অর্ণব আর ফাহিম। দুজনে কিছুক্ষণ পরিস্থিতি বুঝে চুপ করে থাকলেও একটা সময় অট্ট হাসিতে ফেটে পড়ল অর্ণব। ভাই, তোর বাচ্চা বউটা কিন্তু সেই, আমাদের কিন্তু একদম মনে ধরেছে আমাদের ভাবিকে। বিয়ে তো এবার আমরা তোকে করিয়েই ছাড়বো। এবারের মিশন শেহরুজ সারোয়ারের বিয়ে খাওয়ার মিশন। এবারের মিশন এই মেয়েটাকে আমাদের ভাবি বানানোর মিশন। নো ওয়ে। চিৎকার দিয়ে ধরফর করে উঠে বসলো সে। মুখ ওঠানামা করছে দ্রুত, কপাল গলা বুক সব ঘামে ভিজে গেছে। মোবাইলে একঘেয়ে অ্যালার্ম তখনও একটানা বাজছে পাশে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা। কয়েক সেকেন্ড হাঁপাতে হাঁপাতে বসে রইল শেহরুজ একইভাবে। স্বপ্ন? তার মানে এটা একটা স্বপ্ন ছিল? স্বপ্ন নয় ঠিক, এটা দুঃস্বপ্ন। এরকম ভয়াবহ স্বপ্ন জীবনে আর দুটো দেখেছে কিনা সন্দেহ। সঙ্গে সঙ্গে এমন এক সুস্থ নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে, যেন যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফিরেছে মাত্রই। এক হাতে বুক ঢেকে কিছুক্ষণ বসে থেকে বিড়বিড় করে উঠল, ড্যাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাড়াতাড়ি পাশের বোতলটা তুলে ঢকঢক করে 2 ঢুক পানি খেলো। তবু বুকের ধরফরানি কমছে না পুরোপুরি। জীবনের অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে সে। সমুদ্রের ঝড়, অস্ত্র, বিপদ সবকিছুর সামনে ঠান্ডা মাথায় দাঁড়িয়েছে, কিন্তু আজ একটা স্বপ্ন এভাবে নাড়ি দিয়েছে তার অস্তিত্ব। বিষয়টা সত্যি প্রচণ্ড হরিবল। নাস্তা শেষ করে সবে রুমে এসেছে পাভেল। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠলো তখনই। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতে ভ্রু কুঁচকে গেল। একটা অচেনা নাম্বার থেকে ফোন আসাতে গ্রিন কালার ফোনের অপশনে প্রেস করে কানে চেপে ধরলো ফোনটা। শুনতে পেল অপরিচিত কোনো পুরুষালী কণ্ঠস্বর। ওপাশ থেকে কি শুনতে পেল কে জানে, তবে কথাটা শুনতে খানিকটা থতমত খেয়ে বসলো পাভেল।
কৌতূহল চেপে জানালার দিকে এগিয়ে গেল। বারান্দা দিয়ে নিচে তাকাতে চোখ আটকালো বাড়ির ঠিক গেটের সামনে একটা বড় কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। ফোন রেখে তৎক্ষণাৎ ঘুরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো যথাসম্ভব। গার শার্টটা একবার টেনে গুছিয়ে নিয়ে তড়িঘড়ি করে সরে বেয়ে নেমে এলো নিচে। গেটের কাছাকাছি পৌঁছাতে গাড়ির দরজা খুললো একজন পুরুষ নেমে এলো সঙ্গে সঙ্গেই। গায়ে সম্পূর্ণ কালো ইউনিফর্ম, কালো শার্ট, বুট, গলায় হ্যাডসেট, কানে ছোট্ট কালো ব্লুটুথ ডিভাইস। লোকটা নেমে একটা সামনে এগিয়ে মাথা সামান্য ঝুঁকিয়ে সম্মান জানালো তাকে। গুড মর্নিং স্যার। পরপর ইউনিফর্ম পরা লোকটা একটা ব্র্যান্ডেড শপিং ব্যাগ হাতে নিয়ে এগিয়ে দিল তার সামনে। ব্যাগটা ছিল বেশ ভারী, তার উপরে সুন্দর করে রিবন বাঁধা। গলার স্বভাব সুলভ গৌর গম্ভীর ভাব বজায় রেখে জানালো, স্যার পাঠিয়েছেন এটা ম্যামের জন্য। বিনা বাক্যে ব্যাগটা হাতে নিল পাভেল। লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। দায়িত্ব শেষ করে আবার চুপচাপ ঘুরে গাড়িতে উঠে পড়লো। মুহূর্তে গাড়িটা সরে গেল গেটের সামনে থেকে। পাভেল ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। একটা অস্বস্তিকর কৌতূহল নিয়ে ব্যাগের দিকে তাকালো সে। বাইরে থেকে বোঝা যাচ্ছে এটা সাধারণ কিছু না, অত্যন্ত এক্সক্লুসিভ বিদেশি ব্র্যান্ডের প্যাকেজিং। প্রচণ্ড কৌতূহলে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো আবার। ব্যাগটা বেশ বড় সড়ই। পাভেল ব্যাগটা নিয়ে সোজা চলে এলো নিজ রুমে মিতালি নেই। মায়ের সঙ্গে একটু বাড়ির আশেপাশে হাঁটতে বেরিয়েছে নাস্তা শেষে। মিনিট খানেক সময় নিয়ে কিছু একটা ভেবে অবশেষে নিজে আগে ভাগে ব্যাগটা খুললো সে। প্রথমে চোখে পড়লো একটা হালকা অ্যাসিমেট্রিক সি কালারের গাউন। নিখুঁত কাট ও প্রিমিয়াম ফেব্রিকে আবৃত গাউনটা এক দেখাতেই নজর আটকাতে সক্ষম। পাভেল স্বয়ং ছেলে হয়েও হা করে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। তার সাথে মিলিয়ে একজোড়া হাই হিল জুতো, আরেক পাশে ছোট ও অত্যন্ত এলিগ্যান্ট একটা ব্যাগ রাখা। সব কিছুর নিচে একটা ছোট কার্ড। পাভেল সেটার দিকে তাকাতেই চোখ আটকালো আরেক দফা। প্রাইস দেখতেই কেশে উঠল খুক খুক করে। দামের জায়গায় লেখা ডলার ফিগার। বাংলাদেশি টাকায় হিসাব করলে কয়েক লাখের কাছাকাছি। কয়েক লাখ! গাউন, জুতো, অবশেষে ব্যাগ, প্রত্যেকটার নিচে থাকা কার্ডগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজের পকেটে ঢুকে রাখলো সে। তারপর ব্যাগটা আবার গুছিয়ে বন্ধ করলো। অবশেষে দু চোখ বন্ধ করে বড়সড় একটা হাফ ছাড়লো। দুপুর করে তখন প্রায় 1টার কাছাকাছি। ড্রয়িং রুমে একদম রেডি হয়ে বসে আছে পাভেল। অপেক্ষা করছে স্ত্রী আর বোনের জন্য। শাড়ির আঁচল গায়ে প্যাঁচাতে প্যাঁচাতে নিচে নেমে এলো তখন মিতালি। জামরঙা একটি জর্জেটের শাড়ি পরেছে আজ সে। তার উপর আবার ছোট ছোট স্টোনের কাজ করা। ফর্সা গায়ের সঙ্গে মানিয়েছে বেশ। পাভেল হা করে তাকিয়ে থাকলো নিজের স্ত্রীর পানে। মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে পুনরায় তারা দিয়ে জানালো, টিওর হয়নি? ডেকেছ ওকে? বলতে না বলতে এবার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে দেখা গেল প্রিয়ন্তীকে। সে সময় বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকছিল তাসথির। সে সকালে কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজে বাড়ির বাইরে বের হয়েছিল সে। ফিরল এখনই। এক হাতে কানের পাশে চেপে ধরে রাখা ফোন। কোনো একটি বিষয়ে অর্ণবের সঙ্গে কথা বলতে বলতে ঢুকছিল সে। কথা বলার ব্যস্ততায় ডুবে থাকলেও একদম হুট করে চোখ আটকালো সিঁড়ির দিকে। অমনি মিস করলো বোধ হয় কয়েকটা হার্টবিট। হৃদযন্ত্রটা কেমন থমকে গেল। অ্যাস অ্যান্ড সি কালারের গাউনে থাকা রমণীটা ঠিক মাঝ সমুদ্রে ডুবে থাকা কোনো রূপকথার ভুবন মোহিনী মৎস্যকন্যার মতোই লাগছে। কানে শোভা পাচ্ছে ম্যাচিং করা একজোড়া দুল, গলায় ওড়না আলতো করে রাখা। অনেকক্ষণ যাবৎ বন্ধুর থেকে কাঙ্ক্ষিত রেসপন্স না পেয়ে ফোনের উপাস থেকে অর্ণব অধৈর্য হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যালো। কী রে ভাই, রেসপন্স করছিস না কেন? কোথায় তুই? হ্যালো তাসতির, শুনছিস? অর্ণবের গলার টান টান বাক্যতয়ে ধ্যান ভাঙে না লোকটার। সিঁড়ির দিকে চেয়ে এই গমগমের স্বরে উত্তর করে কেবল, এক টুকরো সমুদ্রের সামনে। উপাস থেকে মুহূর্তে চেঁচে উঠল অর্ণব। হ্যাঁ কি বললি? কই তুই? অর্ণবের উচ্চ বাক্যের চোটে ধ্যান ভাঙল তাসথিরের। নড়ে চড়ে দাঁড়ালো খানিকটা। মহা কষ্টে চোখ সরিয়ে নিলেও বেহায়া চোখ দুটো ঘুরে ফিরে পুনরায় গিয়ে আটকালো সে রমণীতে। মুখ একদম স্বাভাবিক করে ফোনটা নামিয়ে আনলো। একটু থেমে বলল, বাদ দে, পরে কথা হবে। বলে কল কেটে পকেটে ঢুকিয়ে রাখলো। সোজা চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। তবে যাওয়ার এক মুহূর্তেও একবার তাকাতে ভুলল না সে। ওদিকে প্রিয়ন্তীকে ভেসে দেখে তাসথিরের সাথে সাথে থমকালেন আরেকজনও। সেটা হলো মিতালি।
প্রথম মুহূর্তে মেয়েটা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিল। নিজের ননদকে এত সুন্দর লাগছে দেখে চোখ জুড়ে গিয়েছিল যেন। কিন্তু সেই মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। ধীরে ধীরে ভ্রু কুঁচকে গেল মিতালির। চোখে ভেসে উঠল সন্দেহ আর বিস্ময়। নিজের চোখের দেখাকে অবিশ্বাস প্রমাণ করতে আরেকবার ভালো করে পর্যবেক্ষণ করলো প্রিয়ন্তীর ড্রেসটা। ততক্ষণে উঠে বাইরে চলে গেছে পাভেল। যেতে যেতে বলে গেল, আমি বাইরে আছি, তোমরা আসো। ড্রয়িং রুমে রয়ে গেল শুধু মিতালি আর প্রিয়ন্তী। আর মাঝে এগিয়ে এসে দাঁড়ালো প্রিয়ন্তী। বলল প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে, ড্রেসটা সুন্দর না ভাবি? অনেক সুন্দর। তারপর একটু থেমে চোখ শুরু করে জিজ্ঞেস করলো, কই পেলে এটা? কবে নিলে? প্রিয়ন্তী স্বাভাবিকভাবে উত্তর দিল, ভাইয়া এনেছে সকালে, বলেছে এটা পরেই রেডি হতে। তোমার ভাইয়া? অবাক হয়ে বলল মিতালি। প্রিয়ন্তী জবাব দিল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।